সাথীর হাতে পায়েস খেয়ে হঠাৎ করে তানিয়া অসুস্থ হয়ে পড়লে কান্নায় ভাঙে পড়ে পানি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিদ্যুৎ তার মাকে বলতে লাগলো, ও মা, আমাকে তো ওই বাড়িতে আর যেতে দেবে না, আমার মেয়েটার কি হবে? আমি শুধু আমার মেয়েটার কথা ভাবছি। তখনই বিদ্যুতের মা বলতে লাগলো, তুই কোনো চিন্তা করিস না, ওই বাড়িতে আমি যাব, দরকার পড়লে ওদের কাছে আমি ক্ষমা চাইবো। আমি আমার নাতনির কোনো ক্ষতি হতে দেবো না। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা। তুই কোনো চিন্তা করিস না। বিদ্যুৎ তখন বলতে লাগলো, ঠিক আছে মা। এইদিকে বাড়িতে সাথী তখন বাণীর সাথে কথা বলতে থাকে আর বাণীকে বলতে লাগলো, বাণী, তুমি খুব সাবধানে চলাফেরা করবে। তখন উনি তানিয়া বলতে লাগলো, ও মা, মা, আমাকে নুডলস বানিয়ে দাও। তখন বাণী বলতে লাগলো, ঠিক আছে, এসো, আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু এই কথা বলার সাথে সাথে সাথী তখন বলতে লাগলো, না, না, তুমি রান্না করবে না। বাণী তখন বলতে লাগলো, কেন মা? আমার প্রথম সন্তানের সময় তো আমি রান্না করেছিলাম। আর তখনই বিদ্যুতের মা সেখানে চলে আসে আর সবটা শুনতে থাকে। তখন সাথী বলতে লাগলো, হ্যাঁ, তখন তোমাকে বাধ্য করা হয়েছিল রান্না করতে, কিন্তু আমরা তো তোমাকে বাধ্য করছি না। আমরা চাই সুষ্ঠুভাবে তোমার সন্তানটা পৃথিবীতে আসুক। কোনো ঝুঁকি নিতে আমি রাজি নই। তাই তোমাকে আমি বলছি, তুমি তুমি রান্না করবে না। আর তখন বিদ্যুতের মা বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে তানিয়া, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। তখন তানিয়া বলতে লাগলো, কেন ঠাম্মি, তুমি তো আমার মাকে গোবর ছুঁড়ে মেরেছিলে, কেন মেরেছিলে? বিদ্যুতের মা তখন বলতে লাগলো, আমি অনেক বড় ভুল করেছি, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি তানিয়া, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তো ভুল করেছি, আমি সেটা বুঝতে পেরেছি, তোমরা কি আমাকে ক্ষমা করে দেবে না? এসো, আমি তোমার জন্য খাবার বানিয়ে দিচ্ছি। তখন অনিরুদ্র বলতে লাগলো, মা, আমি বানিয়ে দিচ্ছি। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, না অনিরুদ্র, আমি বানিয়ে দিচ্ছি। তানিয়া তখন বলতে লাগলো, না, আমি খাবো না, আমার খিদে নেই। কিন্তু বিদ্যুতের মা তখন বলতে লাগলো, শুনো তানিয়া, তোমার মা তো তোমার জন্য একটা ভাই নিয়ে আসবে, তাই আমি আজকের মতো তোমার খাবারটা বানিয়ে দিই। তুমি লক্ষ্মী, তুমি কান্না করো না। ঠিক আছে, আমি তোমার জন্য খাবারটা বানিয়ে দিয়ে আসছি। এদিকে বানি তখন অবাক হয়ে তাকিয়ে থাকে বিদ্যুতের মায়ের দিকে। এদিকে বিদ্যুতের মা রান্না করে নিয়ে গিয়ে তানিয়াকে বলতে লাগলো, শুনো তানিয়া, আমি তোকে একটা কথা বলে রাখি, তোমার আরেকটা ভাই আসছে না, এবার থেকে তোমার আদর ভাগ হয়ে যাচ্ছে। তোমার মায়ের তো একটা সন্তান না, তোমার মায়ের দুটা সন্তান। এই কথাগুলি বলতে থাকে। তানিয়া তখন অবাক হয়ে সেগুলো শুনতে থাকে। এদিকে অনিরুদ্র তখন বলতে লাগলো, মা, তুমি কেন বাণীর সাথে এমন ধরনের আচরণ করছো? ও বাণী নিজের সন্তানকে তো রক্ষা করতে পারবে। তখন কিছুতে সাথী তার কথা শুনে না। সাথী তখন বলতে লাগলো, শুন অনিরুদ্র, আমি চাই না আমার বাড়ির বংশধর ওর ঘরের কোনো ক্ষতি হোক। অনিরুদ্র তখন বলতে লাগলো, না মা। তখনই বাণী বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আপনি প্লিজ দয়া করে কিছু বলবেন না মাসিমণিকে। আমি বলছি তো, মাসিমণি কেন এমনটা করছে আমি এখন বুঝতে পারছি। এদিকে বিদ্যুতের মা এমনভাবে তানিয়াকে কথাগুলি শোনাতে থাকে। তানিয়া তখন অবাক হয়ে ইয়ে, তার ঠাম্মির দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, ঠাম্মি, ঠাম্মি, তুমি এটা কেন বলছো? অন্যদিকে দেখা যায় ঈশানী বাণীর জন্য পায়েস রান্না করতে থাকে আর বলতে লাগলো, পায়েসের খুব দারুণ ঘ্রাণ বেরিয়েছে। এবার বাণীর জন্য আমি এক বাটি পায়েস আগে থেকে তুলে রাখি, আর সেই পায়েসটা আমি বাণীকে দেবো। এই বলে এক বাটি পায়েস আগে থেকে তুলে রাখে। অন্যদিকে বাণীকে খুব সুন্দর করে সাজানো হয়। বাণী তখন নিজেকে আয়না দেখে বলতে লাগলো, সত্যি, সত্যি আমি কি এতটা ভাগ্যবতী? তখনই অন্তরা বলতে লাগলো, ও বৌদি, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। জানো, তোমাকে পুরো রানীর মতো লাগছে। তানিয়া তখন বলতে লাগলো, আমার মা তো এমনিতে এ প্রিন্সেস। আমার মাকে তো প্রিন্সেসের মতো লাগবে। অনুরুদ্র তখন বলতে লাগলো, সত্যি বাণী, আসলে তোমাকে খুব সুন্দর লাগছে। এই বলে অনিরুদ্র বাণীর কাছে এসে বসে আর বলতে লাগলো, দেখি আমাদের পুস্কুটা কি করে। এই বলে বাণীর কোলে মাথা রেখে বলতে লাগলো, এই তো পুস্কু এখন খুব খুশি হয়েছে। বাণী তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আসলে কি আমি সত্যি এতটা ভাগ্যবতী? অনিরুদ্র তখন বলতে লাগলো, হ্যাঁ, তুমি এতটাই ভাগ্যবতী। তুমি প্রথম সন্তানের সময় অনেক কষ্ট করেছো। এদিকে দেখা যায় নয়নতারা দেবী সেই ঈশানীর রাখা পায়েসের বাটিতে বিষ মিশিয়ে দেয় আর বলতে লাগলো, না থাকবে বাণী, না থাকবে বাণীর বাচ্চা। এবার ওদের দুজনকে শেষ করে দেব। আর তখনই ঈশানী সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, বাণী, তুমি ভাগ্যবতী, তবে এই কথাটা তোমাকে কিন্তু ভুলে গেলে চলবে না। তোমাকে যোগ্য হতে হলে আর আরো কিছু সে প্রমাণ করতে হবে। তখন বাণী বলতে লাগলো, মা, তুমি যদি সাথে থাকো আমি সব কিছু করতে পারবো। এদিকে মৌলি আর নয়নতারা দেবী সেটা দেখে সহ্য করতে পারে না। মৌলি তখন বলতে লাগলো, ও গ্র্যান্ড মমি, আমার না আর ভালো লাগছে না, আমি আর এসব আর নিতে পারছি না। এখানে কি বাণীর সাথ হচ্ছে না, বাণীর বিয়ে হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। আধিক্যতা দেখে তো বাঁচি না। অন্যদিকে ঈশানী তানিয়াকে বলতে লাগলো, তানিয়া, এবার তোমার মাকে তুমি বরণ করে নাও তো। তানিয়া তখন খুশি হয়ে বলতে লাগলো, আমি বরণ করে দেবো? তখন বলতে লাগলো, হ্যাঁ, তুমি তোমার মাকে বরণ করে নাও। তখন তানিয়া
তার মাকে বরণ করতে থাকে। এদিকে বানি তো এতটাই খুশি হয়ে যায়, বানি তখন বলতে লাগলো, "আমার মাম্মাম আমাকে বরণ করবে? সত্যি আমি খুব ভাগ্যবতী। মাম্মামের মতো এমন একটা মেয়ে আমার আছে।" এই বলে তানিয়াকে কাছে টেনে নিয়ে আর খুব আদর করতে থাকে। তানিয়াও কিন্তু খুব খুশি হয়ে তানিয়া তখন বলতে লাগলো, "আমাদের ফ্যামিলি হলো সুখী ফ্যামিলি।" তারপরে তানিয়া একটা কাগজে একটা ছবি এঁকে তার মা-বাবাকে দেখাতে থাকে আর বলতে লাগলো, "এটা মা, এটা বাবা, এটা আমি আর এটা ভাই।" তখন অন্তরা বলতে লাগলো, "তাহলে হ্যাপি ফ্যামিলির কয়েকটা ছবি তুলে নেওয়াই ভালো হবে। তোমরা সবাই সুন্দর করে দাঁড়িয়ে পড়ো তো। আমি হ্যাপি ফ্যামিলির কয়েকটা ছবি তুলে নিই।" এই বলে অনেকগুলি ছবি তুলতে থাকে। অন্যদিকে ঈশানী তখন বলতে লাগলো, "এবার তো বানির মুখে পায়েসটা দিতেই হবে।" এদিকে অন্তরা তখন বলতে লাগলো, "তানিয়া এদিকে এসো। আমরা একটু ঘুরে আসি। তোমার মাকে ওই জায়গায় নিয়ে বসানো হোক।" তানিয়া তখন বলতে লাগলো, "আমি আর বাবা মিলে মাকে ওখানে নিয়ে বসাবো।" এই বলে তানিয়া আর অনিরুদ্র মলে বাণীকে সেই সিংহাসনটাতে বসিয়ে দেয়। আর তানিয়া তখন বলতে লাগলো, "আমার মা পুরো প্রিন্সেসের মতো দেখতে।" বাণী তখন বলতে লাগলো, "আমার মাম্মামও পুরো প্রিন্সেস।" ঈশানী তখন খুব খুশি হয়ে যায়। এদিকে দাদু পিনাকিকে বলতে লাগলো খাবার-দাবারের সমস্ত আয়োজনগুলি ঠিকঠাক করতে। অন্যদিকে যখন ছবি তোলা হয় তখন তানিয়াকে সাথে তার কাছে নিয়ে আসে। এদিকে এম তা সেই বানের কোলে ছোট, ছোট বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয় আর বাচ্চাদেরকে খাবারগুলি খাইয়ে দিতে বলা হয়। তখন বানি সমস্ত ছোট, ছোট বাচ্চাগুলিকে তার কোলে নিয়ে খাবার খাইয়ে দিতে গেলে তানিয়া তখন বলতে লাগলো, আমিও মাম্মামের কোলে বসবো, মাম্মামের সাথে একসাথে খাবো।" এইদিকে দাদু পিনাকিকে বলতে লাগলো, "আজকে কিন্তু ৫ রকমের মাছ রান্না চাই।" অন্যদিকে বিদ্যুৎ তার মায়ের সাথে প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো, "দেখো, দেখো বানি কতটা ভালো আছে আর আমাদের দাঁড়িয়ে, দাঁড়িয়ে সেটা দেখতে হচ্ছে। কিন্তু আমার মেয়েটার কি হবে আমি তো বুঝতে পারছি না।" এদিকে পিনাকি তো খুব খুশি। পিনাকি তখন বলতে লাগলো, "সমস্ত খাবার-দাবারের ব্যবস্থা হয়ে গেছে বাবা, তুমি কোনো চিন্তা করো না।" বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "আমিও বুঝতে পারছি। এই তো আমার নাতনির এবার থেকে আর কেউ দেখাশোনা করবে না।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "তাই তো আমি ব্যবস্থা করে নিয়েছি।" অন্যদিকে সাথীর বন্ধু এসে বলতে লাগলো, "এই, এই সাথী, তুই না অনেকদিন থেকে তোদের পরিবারে একটা ছোট্ট বেবি চাইছিস। এবার তাহলে সত্যি, সত্যি বেবিটা আসছে তো?" সাথী তখন বলতে লাগলো, "হ্যাঁ আসছে, কিন্তু কি করব? ওই তো বানের আর সে বিপদ তো একসাথেই আছে। বিপদ তো বানের পিছুই ছাড়ছে না।" অন্যদিকে সে পায়েস খাওয়ার জন্য যখন বায়না করতে থাকে সাথী তখন তানিয়াকে বলতে লাগলো, "তানিয়া, আমি আছি তো। চলো তোমাকে আমি পায়েস খাইয়ে দিই। তুমি এখন বড় হয়ে গেছো না? ছোট বাচ্চারা মায়ের কোলে বসে।" তারপরে তানিয়াকে রান্না করে নিয়ে এসে সাথী ওই বাটির পায়েসগুলি খাইয়ে দেয়। সাথী জানে না ওই পায়েসগুলিতে নয়নতারা দেবী কি করেছে। আর পায়েসগুলি খাওয়ার সাথে, সাথে অসুস্থ হয়ে পড়ে তানিয়া। আর তানিয়ার অবস্থাটা দেখে তখন কান্নায় ভেঙে পড়ে বানি। অনিরুদ্র তখন বলতে লাগলো, "মা তুমি কি খাইয়েছো? কি খাইয়েছো মাম্মামকে?"